এশিয়ার পলিটিক্স মানে পৃথিবীর সবথেকে কুখ্যাত পলিটিক্স। কেন আমি এই কথা বলছি? আপনি একটা জিনিস যদি লক্ষ্য করেন, দেখবেন আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার অফিসের কলিগ সবাই কিন্তু আপনাদেরকে নিয়ে পলিটিক্স করতেছে। আপনার গ্রামের যে পলিটিক্স চলে সেটার কাছে তো মানে সবকিছু ফেল। এইগুলো নিয়ে তো এখন কত সিনেমায় বের হয়ে যাচ্ছে, কত নাটক তো অহরহ চলতেছে বাংলাদেশ আর ইন্ডিয়াতে। সো এই পলিটিক্স দেখে আপনি যখন প্রতিবেশী দেশের পলিটিক্স নিয়ে চিন্তা করবেন, তখন আপনি ভাববেন ভাইরে ভাই, আমি এখন কোন জায়গায় আছি। আপনি যদি দেখেন 1971 সালে আমাদেরকে সব থেকে বেশি সাপোর্ট করা আমাদের অকৃত্রিম বন্ধু এই ইন্ডিয়া। আর আপনি যদি আবার এই দিকে দেখেন যে সীমান্ততে তারা অহরহ হত্যা করতেছে। 15 থেকে 19 সাল পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশ ভারত সীমান্তে 1.5 শতাধিক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। অর্থাৎ গত 5 বছরে গড়ে প্রতি 12 দিনে একজন বাংলাদেশি হত্যার শিকার হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে। সাথে তিস্তার যে পানি সেটা কিন্তু তারা দিচ্ছে না। আমাদের পদ্মার তো 80% পানি এখন শুকায় ফেলছে শুধুমাত্র তিস্তার পানি না ছাড়ার ফলে। এরপর আপনারা যদি দেখেন বলিউডের ইন্ডাস্ট্রির দিকে হাজার হাজার কোটি টাকা কিন্তু বাংলাদেশের অডিয়েন্স ধরে তারা কামায় নিচ্ছে। অন্যদিকে আপনারা যদি আবার দেখেন ক্রিকেট মাঠের দিকে, সেখানে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার পুরো হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে কিন্তু আবার কি চলতেছে, বয়কটের ট্রেন্ড চলতেছে সোশ্যাল মিডিয়াতে। তো সবকিছু মিলিয়ে কিন্তু একটা জগা খিচুড়ি হয়ে আছে। আজকে কিন্তু আমরা এই ইন্ডিয়া আর বাংলাদেশকে নিয়ে কথা বলবো। এই ইন্ডিয়া আসলে আমাদের শত্রু না বন্ধু, এই জিনিসটাই আজকে আপনাদেরকে আমি বুঝাবো। আমাদের সমাজে কিন্তু এই দুটো দলকে নিয়ে পুরা কনফিউজড করে রাখছে। একদল হইতেছে চরম শত্রু মনে করে, তারা মনে করে যে চোখ বন্ধ করে ভারত হইতেছে আমাদের চিরশত্রু। আর একদল মনে করে যে ভারত হইতেছে আমার পরম বন্ধু, এর মতন বন্ধু আর কেউ নাই। কিন্তু সত্যিটা কি জানেন? এই সত্যিটা কিন্তু কেউ কিছু বলে না, কারণ সত্যিটা কখনো কোনো ইমোশনাল ড্রামার সাথে ম্যাচ করবে না। সত্যটা হচ্ছে লুকিয়ে আছে জিওপলিটিক্যাল আর ইকোনমিক্সের কিছু কঠিন সমীকরণের মাঝখানে। আজকে আমরা ডাটা দিয়ে দেখব ইন্ডিয়া আমাদের শত্রু না বন্ধু। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স। ছোট থেকে আমাদের একটা ধারণা দিয়ে বড় করা হয়েছে, যেটা হচ্ছে আন্তর্জাতিক যে রাজনীতি আছে সেখানে বন্ধু বলে কেউ থাকে অথবা শত্রু বলে কেউ থাকে, কিন্তু আসলেই বন্ধু বা শত্রু বলে কোনো কিছু নেই এই জিওপলিটিক্সে। আপনারা যদি লর্ড পালমারস্টনের সে বিখ্যাত উক্তিটার কথা দেখেন, সেখানে কিন্তু সে বলছে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু নেই, এখানে শুধুমাত্র একটা স্থায়ী স্বার্থ থাকে। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের বয়স কিন্তু অলমোস্ট 53 পার হয়ে গেছে। 2025 সালের পরে এসে ভারতকে আমরা কিন্তু মাপি কি ইমোশন দিয়ে, কিন্তু ভারত কিন্তু আমাদেরকে মাপতেছে কিভাবে, তাদের কৌশলগত স্বার্থ দিয়ে। এই ম্যাপটার দিকে তাকান, দেখেন এই ম্যাপের কিন্তু 3 দিকেই ইন্ডিয়া, একদিকে আছে মায়ানমার আর একদিকে আছে বঙ্গোপসাগর। বাংলাদেশ যে ভৌগোলিক অবস্থানে দাঁড়ায় আছে, এখান থেকে আপনাকে বুঝতে হবে ভারত আপনার বন্ধু না শত্রু। এই সম্পর্কটা আসলে কি সেটা আপনার বোঝা দরকার। এই সম্পর্কটা বুঝতে 3টা পয়েন্টে আমাদেরকে হিসাব মিলিয়ে নিতে হবে। প্রথম পয়েন্ট হবে ইতিহাস ও ভূ রাজনীতি। দ্বিতীয় পয়েন্টে আমরা দেখব অর্থনীতির যে লাভ ক্ষতি আছে সেটা। আর 3 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হতেছে কি আমাদের যে বর্ডার আর যেটা আমাদের তিস্তার যে পানি চুক্তি আছে সেটা নিয়ে। চলুন প্রত্যেকটা পয়েন্টে আমরা একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। 1971 সালে ভারতের যে অবদান রয়েছে বাংলাদেশের প্রতি, সেটা কিন্তু কখনোই অস্বীকার করার মতো না। তারা আমাদেরকে কিন্তু আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, আমাদেরকে ট্রেনিং দিয়েছে, তারা কিন্তু আমাদের জন্য রক্ত পর্যন্ত দিয়েছে। সবকিছুর কিন্তু তারা আমাদের জন্য করার চেষ্টা করেছে। এটা কিন্তু ছোট কোনো কাজ না, এটা কিন্তু অনেক বড় কিছু। কিন্তু এর পেছনে কিন্তু একটা জিওপলিটিক্যাল হিসাব আছে। হিসাবটা কি? হিসাব হচ্ছে ভারতের চিরশত্রু পাকিস্তান, যেটাকে তারা 2 টুকরা করে নিজেদের পূর্ব সীমান্তকে চিরতরে নিরাপদ রাখার চেষ্টা করেছে। এই যে ইতিহাস, এটা কিন্তু নিষ্ঠুর শুনতে, কিন্তু কথাটা কিন্তু সত্যি। আর এটা যে আমরা জানতেছি, এটা জানা মানে কিন্তু কৃতজ্ঞতা মুছে ফেলা না, বরং আমরা যে বাস্তববাদী হয়েছি সেটাই। এবার জাস্ট খেয়াল করেন আমার হাতের দিকের এই ম্যাপটার দিকে। এই যে ম্যাপটা, এটা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যেটাকে 7 সিস্টার বলা হয়। ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত মাত্র 22 কিলোমিটার চওড়া এই শিলিগুড়ি করিডোর দিয়ে। এই করিডোরটাই এতটাই সরু যে ভূ রাজনীতিবিদরা এটাকে কি বলে জানেন? চিকেন স্নেক, মুরগির ঘাড়ের মতন দেখতে, এই জন্য এটাকে চিকেন নেক বলে। এই রাজ্যগুলোতে আপনারা যদি পণ্য পাঠাতে চান, অথবা এইসব রাজ্যে কিন্তু বিদ্রোহ মাঝে মাঝে হয়ে থাকে, এই বিদ্রোহ যদি দমন করতে চান, ভারতের বাংলাদেশের যে ট্রানজিট সেটাকে ব্যবহার করা লাগবে। এর মানে হচ্ছে ভারতকে তার নিজের নিরাপত্তার জন্য বাংলাদেশের সাথে বন্ধুত্ব বজায় রাখতে হবে। এটা কিন্তু বন্ধুত্ব না, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক নেসেসিটি। এবার আসেন অর্থনীতির কি লাভ ক্ষতি আছে সেটা নিয়ে কথা বলি। এবার আসি হচ্ছে আমরা বাণিজ্যে।
ভারত কিন্তু আমাদের অন্যতম একটা ট্রেড পার্টনার। বর্তমানে ভারতের সাথে সম্পর্ক আবার ভালো হওয়া শুরু হয়েছে, কিন্তু কিছুদিন আগে 2 বছর আগেও কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কটা ভালো ছিল না। তখন ভারতের ইকোনমি কিভাবে ডাউন খেয়েছে আমার কিন্তু সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আছে, আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি অথবা আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই ভিডিওটা শেষ হয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। আবার আমি পর্বে ফিরি। ভারত হচ্ছে আমাদের অন্যতম একটা বড় ট্রেড পার্টনার। আমাদের বাংলাদেশের মূল রপ্তানির প্রধান উৎস হচ্ছে গার্মেন্টস। সো এই গার্মেন্ট শিল্পের যে কাঁচামাল, সেটার জন্য আপনি পেঁয়াজ রসুন বলেন, সেটার জন্য কিন্তু বাংলাদেশ অনেকাংশেই নির্ভরশীল কিন্তু ইন্ডিয়ার উপরে। এছাড়া অনেক কিছুর জন্যই কিন্তু বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল, কিন্তু এখানেই কিন্তু থেকে যায়। এখানে কিন্তু একটা বড় ট্রেড ডিফিক্ট দেখা দিচ্ছে। ট্রেড ডিফিক্ট জিনিসটা কি? আমরা যদি কোনো জিনিস ভারতকে 1 টাকার বিক্রি করি, ভারত কিন্তু আমাদের কাছে বিক্রি করতেছে 6 থেকে 7 টাকার মাল। মানে বুঝতেছেন, এখানে অনেক বড় একটা গ্যাপ আসতেছে। এই গ্যাপটাই হচ্ছে ট্রেড ডিফিক্ট। এই যে ঘাটতিটা, এটা কিন্তু শুধু সংখ্যার একটা ঘাটতি না, এটা কিন্তু একটা নির্ভরতার একটা সুন্দরভাবে একটা ফাঁদ পেতে রাখা হয়েছে। কিন্তু আপনি যদি উল্টা একটা দিক আছে সেটা যদি দেখেন, ভারতের মেডিকেল আর ট্যুরিজমের একটা বিশাল অংশ কিন্তু ঠিক আছে এই বাংলাদেশের রোগীদের উপরে আর ট্যুরিস্টদের উপরে। বাংলাদেশে কর্মরত লক্ষ লক্ষ ভারতীয় নাগরিক কিন্তু কি করতেছে, প্রতি বছর রেমিটেন্স কিন্তু নিয়ে যাচ্ছে এই বাংলাদেশ থেকে। সুতরাং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে যদি সচল রাখা না যায়, তাহলে কিন্তু ভারত এই দিক থেকে অনেক বড় ধোঁকা খাবে। আর এই জন্যই ভারত সবসময় বাংলাদেশকে সচল রাখতে চায়। এটা কিন্তু তার একটা ইকোনমিক ইন্টারেস্ট। সো বুঝতে পারতেছেন, এটা কিন্তু পারস্পরিক নির্ভরতা, কিন্তু আমাদের সাথে তাদের অনেক পার্থক্য, জিনিসটা ইকুয়াল না। আর এই যে অসমতাটা আছে, এটাই হচ্ছে বাংলাদেশের জন্য একটা নেগেটিভ সাইন। এবার আসি বর্ডার ক্লাশ নিয়ে আর তিস্তার যে পানি চুক্তি আছে সেটা নিয়ে। সবাই বলে বাংলাদেশ আর ইন্ডিয়ার ভেতর অনেক বন্ধুত্ব, যেটা আমরা হাসিনা এবং মোদির ভেতরে দেখেছি, অনেক বড় বন্ধুত্ব ছিল। কিন্তু এই বন্ধুত্বর পেছনে কিভাবে ছুরি মারা হয় সেটা আমরা এখন দেখব। সেটা কিভাবে? পৃথিবীর কোনো বর্ডার নেই যে বন্ধুত্বর নাম করে সে বর্ডারে ক্লিং করা হয়, কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ারে হচ্ছে এমন সব থেকে একটা বিপজ্জনক বর্ডার, যেখানে গত 2 দশকে ইন্ডিয়া 1000-এর বেশি মানুষকে হত্যা করেছে এই বর্ডারে। মানে আপনি চিন্তা করতে পারছেন? আমি একটা লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন কতগুলো মানুষকে এখানে হত্যা করা হয়েছে। এই বর্ডারটাই কিন্তু পৃথিবীর ইতিহাসে সবথেকে মারাত্মক বর্ডার হিসেবে কিন্তু চিহ্নিত। এবার আসি তিস্তা চুক্তি নিয়ে। বাংলাদেশ আর ভারতের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে। তিস্তা চুক্তি 2011 সালে প্রায় চূড়ান্ত হয়ে গেছিল, কিন্তু ভারতের যে অভ্যন্তরীণ রাজনীতির গ্যাড়াকল আছে সেটার কারণে এটা এখনো ঝুলে আছে। এখানে মূল ভেটোই কিন্তু দিয়েছিল মমতা মুখার্জি। 2011 সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, তিনি তখন রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন। আর সেই সময় কিন্তু আওয়ামী লীগের যে নেত্রী ছিল শেখ হাসিনা, তাদের দুজনের ভেতরে একটা চুক্তি হয় যে তিস্তা চুক্তিটা। সেখানে কিন্তু সবকিছুই প্রস্তুতি হয়ে গেছিল যে এইখানে সবকিছু ঠিক মতন চলবে, কিন্তু সেখানে ভেটো দেয় হচ্ছে মমতা। আর সেটার গ্যাড়াকলে কিন্তু এখনো এই তিস্তা চুক্তি ঝুলে আছে। ফারাক্কার কারণে কিন্তু পদ্মার পানি প্রায় 80% পর্যন্ত কমে গেছে। আপনারা যদি উত্তর অঞ্চলের দিকে তাকান, সেখানে কিন্তু কৃষি জমি এখন প্রায় বিলুপ্তর পথে বলা চলে, আগের যে উৎপাদন ছিল সেখানকার তুলনায়। কারণ কি, এখন কিন্তু পানির অভাবে সেখানে উৎপাদন অনেক কমে গেছে। এই জায়গাগুলোতেই কিন্তু ভারত বারবার বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে নিয়ে খেলেছে। আর ঠিক এই কারণে কিন্তু বর্তমান প্রজন্মের যে তরুণরা আছে, তাদের মনের ভেতরে কিন্তু অ্যান্টি ইন্ডিয়া যে সেন্টিমেন্ট আছে সেটা কিন্তু গড়ে উঠেছে। আর আমি বলবো, এই যে ক্ষোভটা, এটা কিন্তু ভুল না, এটা কিন্তু সঠিক। বাংলাদেশ আর ইন্ডিয়ার এই সমীকরণের ভেতরে কিন্তু থার্ড একটা সমীকরণ যুক্ত হয়েছে, সেটা হতেছে চীন। বাংলাদেশে চীনের যে বিনিয়োগ ছিল সেটা কিন্তু গত 10 বছরে বহু গুণ বেড়ে গেছে। আপনারা যদি লক্ষ্য করেন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এছাড়া যত বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প চলতেছে, সেখানে কিন্তু চীন অর্থ দিচ্ছে, প্রযুক্তি দিচ্ছে, যেটা কিন্তু বাংলাদেশে এখন দৃশ্যমান হয়ে দাঁড়াইছে। আর এটা দেখে কিন্তু ভারতের মোটামুটি মাথায় হাত। কেন বলতেছি? কারণ কি, তাদের ব্যাকইয়ার্ডে চীন ধীরে ধীরে বাংলাদেশে পা রেখে ফেলছে। আর এইখানে কিন্তু বাংলাদেশের একটা বড় সুযোগ লুকিয়ে আছে। সুযোগটা কি? তারা কিন্তু দুই পরাশক্তির কাছে থেকে সুবিধা নিতে পারে। কিভাবে নিতে পারে? এই জন্য বাংলাদেশে যারা এখন পলিটিক্সে আছে, যারা পাওয়ারে আছে, তাদেরকে একটু বুদ্ধিমানের মতন খেলতে হবে। তারা কারোর পকেটে যদি না ঢুকে যায়, নিজের স্বার্থকে কেন্দ্র করে যদি সিদ্ধান্তটা নেয়, তাহলে এটা হবে সবথেকে গুড ডিসিশন। আর এটাকেই কিন্তু বলা হয়ে থাকে স্ট্র্যাটেজিক অটোনমি। আর এটাই কিন্তু হওয়া উচিত বাংলাদেশের ভবিষ্যতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। তাহলে দিন শেষে আসলে উত্তরটা কোন জায়গায় দাঁড়াচ্ছে? ভারত আমাদের বন্ধু নাকি শত্রু?
সত্যি বলতে কি ভারত আমাদের শত্রু না, আবার নিঃস্বার্থ বন্ধুও নয়। ভারত হলো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার, যেটা হচ্ছে আমাদের কৌশলগত প্রতিবেশী। আপনি আপনার বন্ধু বদলাতে পারবেন, কিন্তু প্রতিবেশী কিন্তু কখনোই বদলাতে পারবেন না। 3 দিক থেকে কিন্তু ভারত আমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছে। সো একটা দেশ হয়ে আপনি 3 দিকে আপনার শত্রু রেখে কখনোই আপনি চলতে পারবেন না। আবার আপনি যদি অন্ধের মতন সব ছেড়ে দিয়ে তাদের সাথে বন্ধুত্ব করেন, তবে কিন্তু আমাদের যে স্বার্থ আছে সেটাও রক্ষা হবে না। আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে আবেগ সেন্টিমেন্ট আছে সেটাকে সরাই রেখে তাদের চোখে চোখ রেখে আমাদেরকে দর কষাকষি করতে হবে। সমানে সমানে আমাদের চুক্তি হবে। আমাদের নিজেদের যে মূল্য আছে সেটাকে বোঝাতে হবে। কারণ কি, দুর্বলতাকে কেউই সম্মান করে না, শক্তিশালী পার্টনারকে কিন্তু সবাই সমীহ করে। আর সেই শক্তিটাই আসবে আমাদের যে জ্ঞান আছে সেই জ্ঞান থেকে, আমাদের কাছে যে ডেটা আছে সেই ডেটা থেকে, আর লজিক থেকে, কোনো ইমোশন থেকে না। আমাদের বর্তমান যে প্রজন্ম আছে এই প্রজন্মকে এই লাইনটাই কিন্তু টানতে হবে, কারণ আগেকার প্রজন্ম তারা কিন্তু এই কাজটা করেনি। সবশেষে বলবো, আমি তো ডেটা লজিক আমার কাছে যেগুলো ছিল সেইগুলো দিয়ে আমি আমার পয়েন্ট অফ ভিউ তুলে ধরলাম আপনাদের সামনে। এখন কিন্তু আপনাদের পালা। আপনারা এখন বলবেন যে বাংলাদেশ আর ভারতের সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত। আপনারা কি চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স।